আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে দারুণ এক আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি অঞ্চলের অবিশ্বাস্য এক যাত্রার গল্প শুনব, যার ইতিহাস আক্ষরিক অর্থেই চরম নাটকীয়তায় ভরপুর। প্রাচীন যুগের অঢেল সম্পদ আর জাঁকজমক থেকে শুরু করে শত শত বছর ধরে চলা নির্মম শোষণ, এরপর একটি রক্তক্ষয়ী যুদ্ধ এবং সব শেষে আজকের এই আধুনিক অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ। প্রাচীন বাণিজ্য হাব থেকে আধুনিক পাওয়ার হাউস হয়ে ওঠার এই পুরো রূপান্তরের গল্পটা, বিশ্বাস করুন, যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। তো চলুন একেবারে মূল বিষয় ঢোকা যাক। এই যে প্রশ্নটা দেখছেন, এটাই আসলে আমাদের আজকের আলোচনার সবচেয়ে বড় রহস্য। একটু ভাবুন তো, ১৯৭১ সালের পর যে দেশটি একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যাদের মোকাবেলা করতে হয়েছিল ভয়াবহ এক দুর্ভিক্ষ আর শূন্য রাজকোষের, ঠিক সেই একই দেশ কিভাবে আজ স্বল্পোন্নত দেশের তালিকা বা এলডিসি থেকে সগৌরবে বেরিয়ে এসে একটি আধুনিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হল। এই অভাবনীয় ম্যাজিকটা কিভাবে ঘটল, সেটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে। আমাদের আলোচনার প্রথম পর্ব, প্রাচীন বাণিজ্যের কেন্দ্র। আধুনিক যুগের এই বুম বা উত্থানটা বুঝতে হলে আমাদের এই অঞ্চলের ঐতিহাসিক সেই বেসলাইনের দিকে তাকাতেই হবে। দেখুন, প্রাচীনকাল থেকেই এই বাংলা ছিল গঙ্গাঋদ্ধির মতো প্রাচীন সভ্যতা এবং শক্তিশালী সব সাম্রাজ্যের একেবারে কেন্দ্রভূমি। এখানে শতাব্দীর পর শতাব্দী রাজত্ব করেছে বৌদ্ধ ধর্মাবলম্বী পাল সাম্রাজ্য এবং হিন্দু ধর্মাবলম্বী সেন রাজবংশ। এটি কিন্তু কেবল সাধারণ একটি ভূখণ্ড ছিল না, বরং ছিল বাণিজ্য, সমুদ্রযাত্রা এবং জগৎবিখ্যাত মসলিন বস্ত্র উৎপাদনের এক অবিশ্বাস্য রকমের সমৃদ্ধ কেন্দ্র। পরবর্তীতে ব্যবসায়ী এবং সুফি সাধকদের হাত ধরে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে, আর ১৪ শতকের দিকে এসে এই অঞ্চলটি বাংলা সালতানাত হিসেবে পরিচিতি পায়। সে সময়কার বৈশ্বিক বাণিজ্যে তারা নিজেদের এতটাই ধনী এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল যে সারা পৃথিবী তাদের একডাকে চিনত। তৎকালীন বাংলার ঐশ্বর্য আসলে কতটা বিশাল ছিল জানেন? মুঘল সাম্রাজ্যের অধীনে আসার পর এটি পুরো সাম্রাজ্যের সবচেয়ে ধনী প্রদেশে পরিণত হয়। এর এই অঢেল সম্পদ আর সৌন্দর্যের কারণে সে সময় একে বলা হতো জাতিসমূহের স্বর্গ বা প্যারাডাইস অফ নেশনস। এই একটা কথা থেকেই কিন্তু বোঝা যায় ঐতিহাসিকভাবে এই অঞ্চল কতটা বিত্তশালী ছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, শোষণ এবং দেশভাগ। কিভাবে এই অঢেল সম্পদ লুণ্ঠিত হল, সেটাই আমরা এবার দেখব। ১৭৫৭ সালের পলাশী যুদ্ধের কথা তো আমরা সবাই জানি, তাই না? এর মধ্য দিয়েই মূলত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর রাতারাতি বাংলা হয়ে ওঠে পুরো ব্রিটিশ রাজের একেবারে মূল ভিত্তি বা বেডরক। এই ব্রিটিশ শাসনামলে একদিকে যেমন আমরা একটা সাংস্কৃতিক নবজাগরণ বা রেনেসা দেখতে পাই, ঠিক তেমনি অন্যদিকে চলতে থাকে চরম মাত্রার অর্থনৈতিক শোষণ। এখানকার সম্পদ পাচার হতে থাকে বিদেশে। এরপর আসে ১৯৪৭ সাল, ব্রিটিশ ভারতকে ভাগ করা হয়, আর সেই দেশভাগের কোপে পড়ে বাংলাও দুই টুকরো হয়ে যায়। পশ্চিম বাংলা থেকে যায় ভারতের সাথে, আর মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব বাংলা পরিণত হয় পূর্ব পাকিস্তানে। এখন এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই ১,০০০ সংখ্যাটি। ভৌগোলিক দিক থেকে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল পুরো ১,০০০ মাইলের, আর মাঝখানে ছিল বিশাল ভারতীয় ভূখণ্ড। চিন্তা করে দেখুন, একটি দেশের দুটি অংশের মধ্যে এমন ভৌগোলিক বিচ্ছিন্নতা ইতিহাসে সত্যিই বিরল, আর এটাই পরবর্তীতে একটা বড় ধরনের প্রশাসনিক আর রাজনৈতিক অবাস্তবতা তৈরি করেছিল। এই ১,০০০ মাইলের দূরত্বের সাথে খুব দ্রুতই যুক্ত হল চরম বৈষম্য। অসন্তোষ দানা বাঁধতে শুরু করে ঠিক তখনই, যখন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উর্দুকে সমগ্র পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা করে। এর প্রতিবাদে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাস্তায় নেমে আসে দামাল তরুণেরা। মাতৃভাষা বাংলার অধিকার রক্ষায় হাসিমুখে নিজেদের জীবন উৎসর্গ করে তারা। তাদের এই অভাবনীয় আত্মত্যাগ আজ কিন্তু শুধু আমাদের নয়, বরং বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে অত্যন্ত সম্মানের সাথে স্বীকৃত। ভাষা আন্দোলনের পর থেকে পরিস্থিতি আসলে আরও উত্তপ্ত হতে থাকে। পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের ওপর চরম অর্থনৈতিক অবহেলা, রাজনৈতিক দমনপীড়ন এবং সাংস্কৃতিক বৈষম্যের একটা স্টিম রোলার চালিয়ে দেয়।
আর ঠিক এই ভয়াবহ বৈষম্যের প্রেক্ষাপটেই উত্থান ঘটে জাতীয়তাবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। তিনি পূর্ব পাকিস্তানের মানুষের স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক ৬ দফা আন্দোলন গড়ে তোলেন। এ আন্দোলনটি পুরো জাতিকে তাদের অধিকার আদায়ে একেবারে ইস্পাত কঠিন ঐক্যে আবদ্ধ করে। এভাবেই আমরা এসে পড়ি আমাদের তৃতীয় পর্বে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, আমাদের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৯৭০ সালের গণতান্ত্রিক নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নিয়ম অনুযায়ী তাদেরই সরকার গড়ার কথা, তাই না? কিন্তু পাকিস্তানি সামরিক বাহিনী ক্ষমতা হস্তান্তর করতে স্রেফ অস্বীকৃতি জানায়। এর চূড়ান্ত পরিণতি আমরা দেখতে পাই ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে। অপারেশন সার্চলাইট নামে বাঙালি বেসামরিক নাগরিকদের ওপর এক নির্মম এবং পাশবিক সামরিক গণহত্যা শুরু করে তারা। এই ক্র্যাকডাউনের পরপরই ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, আর শুরু হয় মুক্তির লড়াই। এই স্বাধীনতা অর্জনের লড়াইটা কিন্তু মোটেও সহজ ছিল না। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আমরা মুক্তিবাহিনী নামে ডাকি, তারা পাকিস্তানি সেনাবাহিনীর মতো একটা সুসজ্জিত বাহিনীর বিরুদ্ধে টানা ৯ মাস এক বীরত্বপূর্ণ গেরিলা যুদ্ধ চালিয়ে যায়। একেবারে শেষ কয়েক সপ্তাহে এসে ভারতীয় বাহিনীর সহায়তায় অবশেষে ১ ডিসেম্বর সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সামরিক বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি নতুন নাম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তবে এই স্বাধীনতার মূল্য ছিল অকল্পনীয় রকমের ভারী। এই ত্যাগের গভীরতা বুঝতে শুধু এই সংখ্যাটির দিকে একটু তাকান। ৩০ লাখ। ১৯৭১ সালের এই যুদ্ধে আনুমানিক ৩০ লাখ মানুষ নিজেদের প্রাণ হারান। একটি নতুন স্বাধীন রাষ্ট্রের জন্মের পেছনে এর চেয়ে বড় এবং অপূরণীয় মানবিক ক্ষতি আর কী হতে পারে। চলুন এবার আমরা দেখি কিভাবে এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো দেশটির পুনরুত্থান ঘটল। আমাদের চতুর্থ পর্ব, একটি আধুনিক অর্থনৈতিক শক্তি। শুদ্ধ স্বাধীন একটা দেশ, পুরোটাই প্রায় ধ্বংসস্তূপ। শুরুতেই তাদের পাহাড় সম সব চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। ১৭৭০-এর দশকে একদিকে যেমন ছিল ভয়াবহ দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক শাসন, যার মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে ১৭৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে। কিন্তু দৃশ্যপট বদলাতে শুরু করে ৯০-এর দশকে। গণতন্ত্রের পুনরুদ্ধারের ফলে শুরু হয় এক অভাবনীয় অর্থনৈতিক রূপান্তর, যেন এক অন্ধকার টানেল পার হয়ে আলোর দিশা পায় পুরো জাতি। এখন প্রশ্ন হল, এই অভাবনীয় অর্থনৈতিক রূপান্তরের পেছনে জাদুর কাঠিটা আসলে কী ছিল? এখানে মূলত ৩টে স্তম্ভ কাজ করেছে। সবার আগে রয়েছে তৈরি পোশাক শিল্প বা আরএমজি খাত। এটি একেবারে গেম চেঞ্জার হিসেবে দেশের রপ্তানি ও শিল্পায়নের প্রধান চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এরপর রয়েছে রেমিটেন্স, বিদেশে অবস্থানরত কঠোর পরিশ্রমী মানুষদের পাঠানো মূলধন, যা অর্থনীতির চাকা সচল রেখেছে। আর তৃতীয়টা হল ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ফাইন্যান্স, যা একেবারে তৃণমূল পর্যায়ের মানুষের, বিশেষ করে নারীদের অবিশ্বাস্য রকমের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেছে। চমকপ্রদ ব্যাপার হলো, এই অর্থনৈতিক উত্থান কিন্তু একা আসেনি। এর পাশাপাশি সামাজিক সূচকেও বিশাল অগ্রগতি সাধিত হয়েছে। দেশটি স্বল্পোন্নত দেশের বা এলডিসি স্ট্যাটাস থেকে সফলভাবে গ্র্যাজুয়েট করেছে। নারী শিক্ষার হারে উল্লেখযোগ্য উন্নতি এবং স্বাস্থ্য সূচকে অভাবনীয় অগ্রগতির মতো মাইলফলক অর্জিত হয়েছে। একই সাথে প্রতিনিয়ত পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপট দেশের এই চলমান গণতান্ত্রিক যাত্রাকে নতুন নতুন রূপ দিয়ে যাচ্ছে। তো এতক্ষণ যা কিছু জানলাম তার সবচেয়ে বড় ভিজুয়াল প্রমাণ হচ্ছে পদ্মা সেতুর মতো এই বিশাল অবকাঠামো প্রকল্পগুলো। দেখুন, এগুলো কিন্তু কেবল ইট, পাথর বা স্টিলের তৈরি কোনো সাধারণ ব্রিজ নয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি এই সেতুটি আসলে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা এবং আধুনিক সক্ষমতার এক বিরাট প্রতীক। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি যে অঢেল সম্পদের অধিকারী ছিল, আজকের এই আধুনিক প্রকল্পগুলো যেন সেই হারানো গৌরবকেই আবার নতুন করে সবার সামনে তুলে ধরছে। প্রাচীন যুগের সেই প্যারাডাইজ অফ নেশনস বা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র থেকে শুরু করে শোষণ, যুদ্ধ আর সবশেষে আজকের এই আধুনিক অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার এই যাত্রাটা সত্যিই রোমাঞ্চকর, তাই না? কিন্তু শেষে এসে একটা প্রশ্ন থেকেই যায়,
যখন দেশের অবকাঠামো আরও সম্প্রসারিত হচ্ছে এবং গণতান্ত্রিক যাত্রায় নতুন নতুন বাঁক আসছে, তখন বাংলাদেশ কিভাবে একটি বৈশ্বিক শক্তি হিসেবে তার পরবর্তী অধ্যায়টি রচনা করবে? তাদের এই নতুন পথ চলার ঠিক কতটা চমকপ্রদ হবে? এই প্রশ্নের উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক। আজকের এই বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।